ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে, 2 পয়সাও তারা কেয়ার করে না। আর তখন প্রফেসর ইউনূস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ ছেড়ে চলে যাবে যার যার দেশে। ডক্টর খলিল কি করছে? ডক্টর খলিল তো তার সারা জীবন কাটিয়েছে পশ্চিমা জগতে, এবং পশ্চিমা, আমার জানা মতে তার পশ্চিমা জগতের পাসপোর্টও আছে তার। সে আমি কয়েকজনের তো পাসপোর্ট আছে তার মধ্যে। আমি একটু বলে নেই, মাঝখানে খেয়ে হারিয়ে ফেলে আমি কথার সাথে চলে যেতে পারবো না। তো ডক্টর খলিল প্রথমে হচ্ছে সারা দেশে, শুধু আমার না, সারা দেশের মানুষের শঙ্কা ছিল যখন প্রফেসর ইউনূস, উইথ অল মাই রেসপেক্ট, উনি একজন নোবেল লরিয়েট, উনি যেই জন্য নোবেল পেয়েছেন সেই জন্য পেয়েছেন, কিন্তু দেশেরই দুর্দশায় যেই জ্ঞানগুলোর প্রয়োজন এখনো উনি যেভাবে চলছেন, ওনার সরকারই হচ্ছে আধা খেচড়া, যারা অকম্মা কোনো কাজের না ওইসব লোকজনকে শুরু থেকে বসিয়েছে। শুধু তাই না, উনি কোন নোবেলের ব্রেনে চলছেন আমার মাথায় আসে না, যে উনার সামরিক উপদেষ্টা এখন হাসিনার ভাইগনা, এবং উনার কি বলে ওই মজুমদার যে আওয়ামী লীগের এবং ভারতের খাস লোক, সেও সিভিল প্রশাসন নিয়ন্ত্রণ করছে। তো এটা কি একটা বাচ্চা, যে দুধের বাচ্চা, তাকে বুঝালো, একটু মাথা হাতিয়ে বুঝালে বুঝবে, কিন্তু প্রফেসর ইউনূস দেশের সমস্ত শত্রুকে ওনার পাশে নিয়ে উনি চলছেন। উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সাথে সাথে সেটা উনার পাশের লোক, সামরিক সচিব, এই মজুমদার, এরাই কিন্তু ভারতের সাথে শেয়ার করে দিচ্ছে। সো প্রফেসর ইউনূস নোবেল পেয়েছেন, 85 বছর বয়সে বিদেশে ঘুরছেন, উনি কি এতবার বলার পরে উনি বুঝছেন না? আমি এও বলেছি, ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী বাংলাদেশের, ভারতের কি বলে এমবেসিতে বসে বাংলাদেশ বিরোধী সমস্ত কর্মকার্য চালিয়ে যাচ্ছে। এতবার বলার পরেও আমি কি বলে উনার সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজকে আমি এটা পাঠিয়েছি। আমি কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে ওইটা পাঠিয়েছি। আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে আপনার বাংলাদেশ থেকে বের করছেন না কেন? 2016 সালে পাকিস্তান বের করে দিয়েছে, ঘরে বসে শয়তানি করছে। ওনাদের এইটুকু ক্ষমতা নাই, এখনো পদক্ষেপ নিতে পারেন নাই, আমার কথার মূল্যায়ন করেন নাই। সুতরাং আস্তে আস্তে দিনে দিনে কিন্তু প্রফেসর ইউনূস যেইভাবে চলেছে, আস্তে আস্তে কিন্তু আমি দেখছি জনপ্রিয়তা হ্রাসের পথে। এবং তার উদাহরণ দিচ্ছি, আমি যা দেখছি, ডক্টর খলিলের মতো লোক কিন্তু প্রফেসর ইউনূস সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে। কারণ এই ডক্টর খলিল যুক্তরাষ্ট্রের কথায় সে লাফিয়ে নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে এবং হাসিনার মতোই কিছু সেনাবাহিনীকে ওনার পকেটে নিয়ে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র লাগিয়ে দিয়ে এই আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও জেনারেল কামরুলকে সাথে টেনে উনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগিয়ে দিয়ে উনি যুক্তরাষ্ট্রের কথায় লাফাচ্ছেন যে করিডোর, মানবিক করিডোর দেওয়ার জন্য। আপনি দ্বিতীয় ছবিটা দেখাতে পারেন মানবিক করিডোরের। নাইক্ষণছড়ি, যে রামু যে সেনানিবাস আছে তার থেকে নাইক্ষণছড়ি খুবই কাছে। সেখান থেকে এই যে একটা বেল্ট, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন করিডোর, বিভিন্ন স্টোরেজ করে, মানে খাস বাংলায় যেটাকে বলে গোদাম করে, বিভিন্ন খাদ্য সাহায্যর গোদাম করে, তারপরে একটা পথে না কয়েকটা পথে আরাকান আর্মিকে সেটা সরবরাহ করার প্ল্যান তারা করেছে। আচ্ছা, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। হ্যাঁ, ম্যাপটা সরিয়ে নিতে পারেন। ভয়ঙ্কর বিষয় হচ্ছে আরাকান, কারণ এই দেখেন ডক্টর খলিল কিন্তু উনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইকোনমিক্সের, অর্থনীতির ব্যাকগ্রাউন্ড। উনি হঠাৎ করে এখন প্রফেসর ইউনূস কার কথায় ওনাকে কি বলে এটাকে, যেহেতু ওনাকে পশ্চিমারাই নোবেল দিয়েছেন,
কারণ ওনার মাইক্রো ক্রেডিটটা পশ্চিমারা খুব মজা পেয়েছে, ওইটাকে পশ্চিমারা বাস্তবায়ন করতে পারলে তাদের মুনাফা আরো বেশি হয়। তো ক্যাপিটালিস্ট যেই নীতি আছে সেটাকে আরো শক্তিশালী ভাবে ব্যবহার করা যায় বাংলাদেশের একটা মডেলকে সামনে রেখে। সুতরাং ওনাদের কথায় ওনারা চলছেন। এই যে আরাকান আর্মি একটা বিদ্রোহী দল মায়ানমারের, এটা জনগণকে বুঝতে হবে। খালি সব সময় নোবেল নোবেল বলে লাফাতে হবে না। সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের স্বার্থ, তারপরে আমরা অন্য মানুষকে দেব। বাংলাদেশের উপরে কোনো নোবেল বা বিএনপি বা কোনো দল, কোনো সেনাপ্রধান, কেউ বাংলাদেশের উপরে না, বাংলাদেশের স্বার্থের উপরে না। সবার সার্ভিস বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। সুতরাং বাংলাদেশের উপরে কেউ কোনো বড় চ্যাম্পিয়ন নাই, সেটা আর্মি হোক, প্রফেসর ইউনুস হোক, ডক্টর খলিল হোক, বিএনপি হোক, যেই হোক, আই ডোন্ট কেয়ার। সো এখন আসে আসল কথায়। আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের একটা বিদ্রোহী দল। আরাকান যতদিন পর্যন্ত দম ছিল দখল করতে করতে গিয়েছে। আরাকানের কিন্তু আর সেই রসদ পেটে খাবার নাই। আর আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকে থাকার তাদের রসদ, অস্ত্র শস্ত্র, আমেরিকা কিন্তু, আমার আজকে থেকে 1-1.5 বছর আগে লাইভে বলেছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করছে, এবং কি উদ্দেশ্যে করছে সেই কথাটা যা হচ্ছে এখন, তার এত বছর আগে আমি বলে আসছি কি জন্য করছে আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য। যেই ব্যাখ্যাটা করলাম সেই জন্যই করছে। তো আরাকান আর্মি, আমাদের আর্মিতে একটা কথা আছে, আর্মি মার্চেস অন বেলি, মানে সেনাবাহিনী বা সৈনিক পেটের উপরে মার্চ করে, মানে পেটে খাবার যতক্ষণ থাকে ততক্ষণ একটা সৈনিক যুদ্ধ করতে পারে। পেটে খাবার না থাকলে একটা সৈনিক যুদ্ধ করতে পারে না, তখন তার মনোবল সবকিছু হারিয়ে যায়। তো আরাকান আর্মির কিন্তু আর 6 মাস টিকার মতো ক্ষমতা আছে। এরপরে এক্সকিউজ মি, এই মানবিক সাহায্য না থাকলে, সাহায্য না পেলে, তার সাথে সরাসরি মানবিক সাহায্যের সাথে এই চালের আটার বস্তার সাথে কিন্তু অস্ত্র গোলা বারুদও যাবে, যত কথাই বলুক। আর ওটা তো চেক করার, মানে আমি যতটুকু জানি যে চেক করা বাদ দিলাম, ওগুলো তো মামুলি বিষয়। জাতিসংঘের নিজস্ব কোনো ক্ষমতা নাই। জাতিসংঘ চলে হচ্ছে যুক্তরাষ্ট্রের দয়ায় মামাতা এবং তাদের সাহায্যে এবং তাদের হুকুমে। অ্যাজ ফার এস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যদি কথা আসে এই ক্ষেত্রে মানবিক করিডোর, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে পৃথিবীতে আর কোনো এক্সপার্ট এবং অভিজ্ঞ আর কোনো বাহিনী নাই। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধক্ষেত্রে এই ধরনের মানবিক সাহায্য করাতে গত 38 বছর ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী করে আসছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীতে শুরু করেছে। তো এই জন্য বলছি, গত 38 বছর অভিজ্ঞতায় বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কারোর কোনো অভিজ্ঞতা বেশি নাই এই ধরনের করিডোরে মানবিক সাহায্য প্রদান করা। বাট বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্ন। কারণ এই যে আরাকানকে যদি এই করিডোরটা আমরা দিতে যাই, এখানে কিন্তু আরাকান একটা বিদ্রোহী দল, একটা স্বাধীন রাষ্ট্রের বিদ্রোহী দল। আজকে ডক্টর খলিল যে বিদেশে শুধু কলম খোঁচা দিয়েছেন, শুধু অর্থনীতি নিয়ে বুঝেছেন, জীবনে সশস্ত্র বাহিনী, যুদ্ধক্ষেত্র, এই ধরনের করিডোর সম্পর্কে যার জ্ঞান অভিজ্ঞতা শূন্য, জিরো, উনি বলছেন, মূর্খের মতো উনি বলছেন, কে কি বললো তাতে আমাদের কিছু আসে যায় না। এটা উনি রেফার করেছেন মায়ানমারের জুন্তা সরকারের তাদের আপত্তির ব্যাপারে, যে বাংলাদেশ সরকার কেন আরাকান আর্মির সাথে বিদ্রোহীদের সাথে যোগাযোগ স্থাপন করছে। এই যে একটা মূর্খের মতো একটা আনডিপ্লোম্যাটিক কথা ডক্টর খলিল বলল, এটাতেই বোঝা যায় যে খালি কলসি বাজে বেশি। কারণ আজকে আমরা যখন ভারত পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীকে, সান্তুল আর্মাকে এবং তার দলকে, দেশদ্রোহীদেরকে প্রশিক্ষণ দেয় এবং অস্ত্র দেয় এবং বাংলাদেশে তাদেরকে অনুপ্রবেশ করায়, তাদেরকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য, আমরা কি স্বাধীন বাংলাদেশিরা আমরা কি ঘৃণা করি না তা ভারতের এই কর্মকাণ্ডকে? এবং তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। একইভাবে এই যে আরাকান আর্মিকে নিয়ে মূর্খের মতো ডক্টর খলিল আজকে এই কথা বলল, আরাকান আর্মি এই যে জিও পলিটিক্যাল জিনিসটা এতটুকুই দ্রুত পরিবর্তনশীল, যা বুঝতে হলে ডক্টর খলিলদের মাথায় সেই ব্রেইন নাই। আজকে আরাকান আর্মি যুদ্ধ করে এই পর্যন্ত দখল করেছে, পেটের খাবার আর গোলাবারুদ যখন কমতে শুরু করবে, আর ওই দিক দিয়ে 3টা গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে এই করিডোরের ব্যাপারে। একটা হচ্ছে, সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে মায়ানমার,
জুনতা সরকার, কারণ তাদের দেশ এটা। সুতরাং তাদের একটা সে আছে, ইয়েস আর নো, তাদেরকে তাদের অনুমতি নিয়ে যা করার আমাদের করতে হবে। 2 নাম্বার, চায়না ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চায়না একটা বিগেস্ট প্লেয়ার, বিকজ চায়নার সাথে মায়ানমারের জুনতা সরকারের সম্পর্ক বহু বছরের, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক, সামরিক সম্পর্ক দুইটাই। দ্বিতীয়ত, চায়নার নিজস্ব স্বার্থ আছে মায়ানমারে, তাদের গ্যাস লাইন, তেল পাইপলাইন, তাদের বিদ্যুৎ কেন্দ্র সবকিছু আছে, এবং মায়ানমারেও কিন্তু তাদের পোর্ট আছে। আবার যেটা বলেছি, ভারতের কালাদান প্রজেক্ট আছে, সেখানে ভারতেরও স্বার্থ আছে। ভারতকে ফেলে দিলাম, ভারত এই লোটা বাহিনীকে ফেলে দিলাম, সাইডে রাখলাম, তাদের কোনো অনুমতির প্রয়োজন নাই। এরা এই বদমাইশগুলো আমাদের বহু ক্ষতি করেছে, ভারতের অনুমতির কোনো প্রয়োজন নাই। কিন্তু চায়নার অনুমতি না নিয়ে, আজকে যদি মায়ানমার এবং চায়নার অনুমতি না নিয়ে যুক্তরাষ্ট্রের কথায় যদি, ডক্টর আর খলিলের কথায় যদি, তাদের নিয়োজিত গোলাম ডক্টর খলিলের কথা যদি আমরা লাফাই, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে, আজকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে চায়নার সাহায্যে, টার্কিও করেছে, বাট মূলত চায়নার সাহায্যে। সেই চায়নার সাথে, চায়নার উপরে বন্ধুত্বের হাত বাড়িয়ে কিন্তু আমরা আজকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি। আর যুক্তরাষ্ট্র হচ্ছে সম্পূর্ণ উল্টা চরিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু করে না। পৃথিবীর বিভিন্ন দেশে এরা তাদের ঘাঁটি তৈরি করে ওই দেশকে ধ্বংস করে দিয়েছে যুদ্ধে লাগিয়ে দিয়ে, গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে। সুতরাং বাংলাদেশে আরাকানের সাথে জড়িয়ে দিয়ে বাংলাদেশকে মাঝখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ধ্বংস করে দিবে, 2 পয়সাও তারা কেয়ার করে না। আর তখন প্রফেসর ইউনূস এবং তাদের দ্বৈত পাসপোর্টধারী এই উপদেষ্টারা সব বাংলাদেশ ছেড়ে চলে যাবে যার যার দেশে। সুতরাং আমরা তা হতে দিতে পারি না। হ্যাঁ, লাস্টের সমাধানটা বলে দিই, আর নয়তো কথাটা অসম্পূর্ণ থেকে যাবে। ইয়েস, যদি করিডোর দিতে হয়, আমাদেরকে করিডোর দিতে হবে চাইনিজ সেনাবাহিনীর উপস্থিতিতে। যেই করিডোরকে নিরাপত্তা দিবে চাইনিজ সেনাবাহিনী, এবং প্রতি করিডোরে প্রতি পরিবহন যেই কনভয় বা পরিবহন যেই লাইন বাহকটা যাবে, তার আগে প্রতিটা কনভয়ের আগে মিনিমাম 1.5 লক্ষ রোহিঙ্গার একটা কনভয় থাকতে হবে। শর্ত হতে হবে সেইটা। কিন্তু ঠিক স্বৈরাচারী শেখ হাসিনা যেরকম তার বাপের দেশ মনে করে গোপনে চুক্তি স্বাক্ষর করতো 16 বছর, ডক্টর খলিলও এখন তারা কোনো চুক্তির কোনো শর্ত কিন্তু জনতার সামনে প্রকাশ করছে না। প্রথমে তারা বলেছে যে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাই তাদেরকে চাপ দিয়েছে, তখন সে বলেছে না আমাদের ওই রকম। প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা বলেছে, তারপরে পররাষ্ট্র সচিবও বলেছে যে এরকম কিছু আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তারা স্টেপ ব্যাক করেছে। বাট কথা হচ্ছে, আমি প্রফেসর ইউনূসকে বলবো, স্বৈরাচারী শেখ হাসিনার মতো, যেই স্বৈরাচারী শেখ হাসিনার পতনে 2000-এর বেশি ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং 10,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করেছে, সুতরাং তাদের রক্তের উপর দিয়ে হেঁটে এসে আপনারা সরকার বিপ্লব ছিনিয়ে নিয়ে সরকার গঠন করে কোনো গোপনে কোনো চুক্তি করার সাহস দেখাবেন না। 16 বছর লেগেছে হাসিনাকে নামাতে, আপনাদের নামাতে 16 মাসও লাগবে না। জি, ওনারা এত ঝুঁকি নিয়ে কেন করছেন? মানে ওনারা জানেন যে এটাতে ঝুঁকি আছে, তারপরে অনেক বাহিরের যেরকম বিপদ আছে, দেশেরও বিপদ আছে। দেশেও কিন্তু সবাই কিন্তু বলাবলি শুরু করেছে। ওনারা যতই চাপিয়ে রাখার চেষ্টা করছে, এটা কিন্তু সবাই মোটামুটি বলছে, সব দলই। ইভেন এনসিপি কে কিংস পার্টি বলা হয়, এই সরকারের পার্টি বলা হয়, তারাও বলছে যে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে। কিন্তু ওনারা মানে ইউনূস সরকার কেন এত বড় একটা ঝুঁকির মধ্যে যাচ্ছেন? এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি লর্ড ক্লাইভ যেরকম মির্জাফরের সাথে যোগাযোগ করে পুরা এই জায়গায় ব্রিটিশ শাসন কায়েম করেছিল, 1 জন 2 জন 5 জনের সাথে যুক্তরাষ্ট্র ডক্টর খলিলকে ব্যবহার করছে, এবং প্রফেসর ইউনূস হচ্ছে পশ্চিমাদের কোন নির্দেশ মানে ইয়েস অন্ধভাবে দিয়ে দিচ্ছেন। যেহেতু উনি মাইক্রো ক্রেডিট ইকোনমি বুঝেন, বাংলাদেশের এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন বুঝতে পারছেন না। উনি ভারতের বিরুদ্ধে অনেক শক্ত পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আবার বেলা শেষে অনেক সময় একটু নতজানু থেকেছেন যুক্তরাষ্ট্রের কথায়। আমরা সহজ কথায় বলছি, উদাহরণ দিচ্ছি,
এই যে 9 মাস পেরিয়ে গেল, এখনো কিন্তু সমস্ত সংস্কার দেখছি আমরা কমিশনে আর কাগজপত্রে। অথচ এই গত 9 মাসে আওয়ামী 8, 10টা 15টা দেশদ্রোহী এবং খুনিদের কিন্তু শুরুতেই ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রফেসর ইউনূস অত্যন্ত লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। আজকে আপনি দেখেন, সিরিয়া যখন দখল করলো, সিরিয়ার যখন বিদ্রোহীরা দখল করলো বিপ্লবের মাধ্যমে, ওরা সর্বপ্রথম কাজ করলো গণহারে ফাঁসি দিয়ে দিল আগের শাসনামলের লোকজনদেরকে। তাতে কি হলো, দ্রুত একটা মেসেজ ছড়িয়ে গেল সারা দেশে যে এটা বিপ্লবী সরকার, সো মাইন্ড আস, আমাদেরকে কেয়ার করে তোমরা যত কাজ করার করো। প্রফেসর ইউনূস এখনো নারীবাদী নিয়ে ব্যস্ত, আজকে এই নাটক, কালকে সেই নট্টাঙ্কি, কালকে উমুক নাটক, এইগুলাই চলছে। এবং গত 9 মাস ধরে কি বলে এটাকে, শুধু কমিশন আর পত্রিকায় ফলাও করে ছবি তুলে এত মোটা মোটা কি বলে কয়েক দিস্তা কাগজের একটা কমিশনের রিপোর্ট দেওয়া হচ্ছে, তাতে কিন্তু জাতির কোনো ভাগ্য পরিবর্তন হচ্ছে না। কারণ কমিশনের এইসবের যখন প্রয়োগ না হয়, সেখানে কোনো সংস্কার হবে না। উনি কি জন্য গত 9 মাসে এখনো 10টা ফাঁসি দিতে পারেন নাই? কমপ্লিট ফেলিয়ার। শুধু তা না করে, ওইসব না করে, ওই চাল ডালের দাম আর বিদ্যুৎ জানে রমজান মাসে, এটা দিয়ে কিন্তু জাতির ভয়ঙ্কর ক্ষতি মেটানো সম্ভব হবে না। 2-4টা জিনিসকে অ্যাড দিয়ে বারবার ব্যবহার করে কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যাবে না।